আমাদের আজকের নাটক মধ্যাহ্ন জ্যোৎস্না। রচনা মোহাম্মদ ইয়াসিন। প্রযোজনা নাজিমুল হুদা। নাটক মধ্যাহ্ন জ্যোৎস্না। আরে খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসুন আসুন, কেমন আছেন খালাম্মা? এই তো আছি একরকম। তোমরা কেমন আছো? জি ভালো আছি। একা এলেন যে, লায়লা আসেনি? না মা, ওকে কলেজে পাঠিয়ে তারপর এলাম। কিন্তু কেন খালাম্মা? ওর ব্যাপারে একটা আলাপ করবো বলে ওকে সঙ্গে আনিনি। কি আলাপ? সেদিন যে তোমাকে বলেছিলাম, এখনই ভুলে গেছো? কি যেন বলেছিলেন খালাম্মা? লায়লার বিয়ের ব্যাপারে। ও তোমাদের সাথে তো মা কত লোকের জানাশোনা। জি। ভেবেছিলাম তোমরা নিশ্চয়ই ওর জন্য একটা ভালো ছেলে জোগাড় করে দিতে পারবে, কিন্তু এখন দেখছি ওর ব্যাপারে তোমরা কোনো গুরুত্বই দিচ্ছ না। না আসলে খালাম্মা, আপনার মেয়ে হলো কলেজের প্রফেসর, উচ্চ শিক্ষিতা। ওর পছন্দ মতো ছেলে আমরা কোথায় পাবো বলুন? তাই বলে মেয়েটা আমার সারা জীবন এভাবে কাটিয়ে দেবে? তোমরা তো জানো না ওর জন্য কি দুশ্চিন্তাই না আমাকে করতে হয়। টেনশনে আমার প্রেশার বেড়ে গেছে। সেদিন তো প্রায় মরতেই বসেছিলাম। এত চিন্তা করবেন না খালাম্মা। আজকাল শিক্ষিত ছেলেমেয়েরা একটু বেশি দেরি করেই বিয়ে করে, এটা কোনো ব্যাপারই না। কিন্তু ওর বয়স তো আর কম হয়নি। এই তো তুমি বিয়ে থা করে বাচ্চা কাচ্চার মা হয়ে গেলে, অথচ ওর এখন পর্যন্ত বিয়েই হলো না। আমি তো আর ওর মতো এত লেখাপড়া করিনি খালাম্মা। এখন দেখছি ওকে লেখাপড়া শিখিয়ে ভুলই করেছি। না না, কোনো ভুল করেননি। ওর মতো একটা মেয়েকে নিয়ে আপনাকে মোটেও ভাবতে হবে না। কিন্তু ভাবতে যে হচ্ছে মা। আচ্ছা খালাম্মা, হ্যাঁ? ওর কাউকে খুব পছন্দ, অথচ মানে আপনাকে ঠিক বলতে পারছে না, এমন কেউ কি আছে? এমন কেউ থাকলে আমাকে বলতে না পারলেও অন্তত তোমাকে তো বলতে পারে। হুম, আচ্ছা ঠিক আছে খালাম্মা, আমি নিজে ওকে জিজ্ঞেস করব। হেই, তুই কোনো সিদ্ধান্ত নিয়েছিস? সিদ্ধান্ত মানে? মানে তুই বিয়ে থা করবি নাকি সারাটা জীবন এমনি একাই কাটাবি? একা একা কোথায়, সঙ্গে মা আছেন না। খেয়ালি করিস না তো, একটু সিরিয়াস হওয়ার চেষ্টা কর। তোর জন্য খালাম্মার চোখে ঘুম নেই, কথাটা কখনো ভেবে দেখেছিস? কিন্তু আমার জন্য মার এত চিন্তা কিসে শুনি? আমি কি পানিতে পড়ে গেছে নাকি? পানিতে পড়বি কেন? সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়েদের একটা ভালো বিয়ে হোক, খালাম্মাই তাই চাচ্ছেন। কিন্তু তোর একগুমের জন্য খালাম্মা সেটা পাচ্ছেন না। মাকে বলবে আমার জন্য তাকে একটুও ভাবতে হবে না। আচ্ছা তোর সমস্যাটা কি বলতো? কোথাকার কাকে একদিন তোর ভালো লেগেছিল, এখনো তার সেই স্মৃতি বুকে নিয়ে তুই বসে আছিস? আচ্ছা এর কোনো মানে হয়? তাও হতো সে যদি তোর কথাটা একটিবার মনে করতো, কিন্তু তা তো নয়। সে তোর কথা একবারও মনে করেনি, অথচ তুই তার জন্য একেবারে দেবদাস সেজে বসে তোকে আছিস। কে বলেছে আমি দেবদাস সেজে বসে আছি? দেখ লায়লা, আমার কাছে কিছু লুকোবার চেষ্টা করবি না। আমি তোর ইউনিভার্সিটি লাইফের সব খবর জানি। কি জানিস? রিফাত নামে এক ক্লাসমেটের সাথে তোর একটা সম্পর্ক ছিল। তুই ভুল জানিস। তাহলে কি বলতে চাস, রিফাতের সাথে তোর কোনো সম্পর্কই ছিল না? ছিল, তবে সেটা শুধুই ক্লাসমেট হিসাবে। শুধু ক্লাসমেট হিসেবে? হ্যাঁ রিফাতের প্রতি তোর কোনো রকম দুর্বলতা ছিল না? ছিল, সেটা আমি অস্বীকার করব না। তবে রিফাতের দুর্বলতা ছিল অন্য একটি মেয়ে, মেঘনার প্রতি। মেঘনা? হ্যাঁ, ও আমাদের 2 বছরের জুনিয়র ছিল। কথাটা কি সত্যি বললি? সত্যি বললাম। শুধু মেঘনার কারণেই একমাত্র ক্লাসমেট ছাড়া রিফাতের সঙ্গে আমার অন্য কোনো সম্পর্ক গড়ে উঠতে পারেনি। তোর ইউনিভার্সিটি লাইফের ঘটনাগুলো আমাকে বলবি? বলবো না কেন, শোন তাহলে। কি ব্যাপার, তুমি এখানে একা একা বসে আছো? ও হ্যাঁ, ঘুরতে বেরিয়েছিলাম, কোনো সঙ্গে জুটলো না, তাই একা বসে বসে এই চীনা বাদামগুলো ধ্বংস করছি। ইচ্ছা করলে তুমিও অংশ নিতে পারো। ইচ্ছে করলে? যদি ইচ্ছে না করি? ইচ্ছে না করলে তো কিছুই করার নেই। ঠিক আছে, ইচ্ছে করলাম। আচ্ছা রিফাত, হুম, তোমাকে একটা কথা বলবো? বেশ তো, বলো। না থাক। তোমার এই একটা বড় দোষ, কিছু একটা বলতেছে, বলতে পারো না। আসলে কি জানো, কিছু কিছু ব্যাপার আছে যা নিজে থেকে বুঝে নিতে হয়। তাহলে চলো যাওয়া যাক।
আজকের বিকেলটা মনে হয় তোমার মাটি হয়ে গেল, তাই না? তা কেন হবে? তাহলে এভাবে চলে যেতে চাইছো যে? পরীক্ষা সামনে, পড়াশোনা করতে হবে না? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, পরীক্ষা সামনে। চলো। হ্যাঁ। আরে রিফাত ভাই, এখানে দাঁড়িয়ে আছেন যে? এমনি। নিশ্চয়ই কারোর জন্য অপেক্ষা করছেন। যদি বলি তোমার জন্য। একটা মিথ্যে কথা বললেন। কার জন্য অপেক্ষা করছেন বলবো? বলো দেখি। লায়লা আপার জন্যে। লাইলার জন্য? কেন মিথ্যে বললাম? অবশ্যই মিথ্যে বলেছ। লাইলা আমার ক্লাসমেট, ওর সঙ্গে সবসময় আমার দেখা হয়। ওর জন্য অপেক্ষা করব কেন? কেন করবেন সেটা আমি জানি। কি জানো? সব জানি। কি জানো বলবে তো? লায়লা আপাকে আপনি ভালোবাসেন না? হ্যাঁ বাসি, তবে সেটা শুধুই ক্লাসমেট হিসেবে। শুধু ক্লাসমেট হিসেবে? হ্যাঁ। এবার তাহলে আমার একটা কথার জবাব দিন। ঠিক আছে, বলো। সেদিন আপনি আর লায়লা আপা দুজন একসঙ্গে পার্কে বসে বাদাম খাননি? হ্যাঁ খেয়েছি, কিন্তু কারোর সঙ্গে বসে বাদাম খাওয়াটা বুঝি ভালোবাসার লক্ষণ? তা নয়, তবে অনেকগুলো লক্ষণের মধ্যে একটি। শোনো, সেদিন আমি ওর সঙ্গে কোনো প্রোগ্রাম করে ওখানে বাদাম খেতে যাইনি। আমি ওখানে একাই বাদাম নিয়ে বসেছিলাম, দেখলাম লায়লা আসছে, ব্যাস। এখন থেকে তাহলে ঘুরে ঘুরে দেখব হুম। আপনি কোথায় কোথায় বসে বাদাম খান। ঠিক সেখান দিয়ে আমি আমার যাত্রা শুরু করব। তোমাকে কষ্ট করে ঘুরে ঘুরে দেখতে হবে না। তুমি যদি বলো আমি কালই 1 কেজি বাদাম কিনে তুমি যেখান দিয়ে তোমার যাত্রা শুরু করবে ঠিক সেখানটায় গিয়ে বসে থাকবো, 1 কেজি কিনতে হবে না, 100 গ্রাম কিনলেই হবে। তাহলে চলো, আজ এক্ষুনি তোমাকে বাদাম খাওয়াবো, চলো। তোমার মেঘনাকে দেখছি না যে, আজ আসেনি? মনে হয় আসেনি। কেন, তুমি জানো না? কি করে জানবো? বলো কি, ভালো লাগার সবটুকু সত্তা জুড়ে যার বসবাস, যাকে নিয়ে প্রতিনিয়ত ভবিষ্যতে রঙিন স্বপ্ন রচনা করে চলেছ, আর তার খবর তুমি রাখবে না তো কে রাখবে বলো? তুমি কি আমার আর মেঘনার ব্যাপারটা নিয়ে জেলাস ফিল করছো? জেলাস ফিল করবো কেন? তোমার জীবন হাসি আনন্দে ভরে উঠবে, তোমার একজন ভালো ক্লাসমেট হিসেবে, একজন ভালো বন্ধু হিসেবে, সেটাই তো আমার কাম্য হওয়া উচিত, তাই না? প্রার্থনা করি যে সুখের স্বপ্ন তুমি দেখছো তা থেকে কেউ যেন তোমাকে বঞ্চিত না করে। হ্যাঁ, সেদিন তুমি জানো আমাকে কি বলতে চেয়েছিলে, কথাটা আজ বলবে? ওসব রেখে দাও, তুমি তোমার স্বপ্নের কথা ভাবো। কোথায় চললে? লাইব্রেরিতে। আজকাল পড়াশোনায় খুব মনোযোগী হয়েছে, তাই না? দরিদ্র বাবা মার কষ্টের উপার্জিত টাকা এনে খরচ করছি, বিনিময়ে তাদেরকে কি কিছু দিতে হবে না? চলি। ও, কি ভাবছো? ভাবছি দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে গেল, আর কদিন পরেই আমাদের মাস্টার্স পরীক্ষা। পরীক্ষাটা শেষ হলে আমাকে চলে যেতে হবে গ্রামে। তুমি যেতে পারবে না। তাহলে কি করব? ঢাকায় থাকবে। ঢাকায় থাকবো? হ্যাঁ, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেলে হল থেকে আমাকে চলে আসতে হবে। থাকবো কোথায় বলো? কারোর সঙ্গে ডাবলিং করবে, না হলে কোথাও একটা মেসে উঠবে। মেসে উঠবো? টাকা পাবো কোথায়? পরীক্ষা শেষ হয়ে গেলেও কি বাড়ি থেকে মাস মাস আমার জন্য টাকা আসবে? তোমাকে ঢাকায় রাখার সব দায়িত্ব আমার। এবার হলো তো? সন্ধে হয়ে আসছে, চলো ওঠা যাক। এই যে রিফাতুল্লাহ, তুই এখানে, আর আমি তোকে সারাটা ক্যাম্পাস তন্ন তন্ন করে খুঁজে এলাম। আচ্ছা রাশেদ, হুম? তুই আমার নামের শেষে এই উল্লাস শব্দটা ব্যবহার না করে পারিস না? না, পারি না। তুই উল্লাস শব্দের মানে জানিস? জানি, কিন্তু তোর কণ্ঠে এই উল্লাস শব্দটা শুনলে আমার মাথায় রক্ত চড়ে যায়, বুঝলি? আর তোর রক্তারক্ত হবে না দোস্ত। কাল থেকে তুই থাকবি কোথায় আর আমি থাকবো কোথায়? সত্যি রে রাশেদ, তোর কথা শুনে আমার স্কুল জীবনের এক বন্ধুর কথা মনে পড়ে গেল। কিরকম? একদিন ও আমার খাতায় লিখেছিল, তোমার খাতায় লিখে দিলাম আলপনা, আমার লেখায় কইবে কথা যখন আমি থাকবো না। তার মানে তুই বলতে চাচ্ছিস আমার এই উল্লাস শব্দটা একদিন তোকে আমার কথা স্মরণ করিয়ে দেবে? তুই ঢাকাতেই থাকবি রাশেদ? এখনো ঠিক করিনি। নে, এবার তোর নদী নালার খবর বল। নদী নালা? নদী নালার খবর মানে? মানে মেঘনা। ও, মেঘনার জল এখন কোন দিকে প্রবাহিত হচ্ছে, ভাটি না উজান? মেঘনাকে নিয়ে আমার বড্ড ভয় রে রাশেদ। কেন যেন মনে হয় ওই মেঘনায় আমাকে একদিন ডুবিয়ে মারবে। তাই মর দোস্ত, কোনো বদ্ধ জলাশয়ে নাক মুখ বন্ধ করে বেঁচে থাকার চাইতে ওই মেঘনার জলে অবগাহন করে ডুবে মারাটাও সহস্রগুণে শ্রেয়। রাশেদ, হুম? লাইলার সাথে তোর দেখা হয়েছিল? হয়েছিল। আচ্ছা, ওর পরীক্ষা কেমন হয়েছে রে? শুনলাম খুব ভালো পরীক্ষা দিয়েছে।
ওর সাথে আমার একবার দেখা হওয়া দরকার। তাহলে চল ক্যাম্পাসে গিয়ে ওকে খুঁজে বের করি। আরে ওই তো, ওই যে লায়লা এসে গেছে। হ্যাঁ, তাই তো। এসো এসো মিস লুৎফর নাহার ওরফে লায়লা, অনেকদিন বাঁচবে তুমি। হঠাৎ আমার হাত বাড়িয়ে দিচ্ছ? এতক্ষণ তোমার কথাই হচ্ছিল। কি কথা হচ্ছিল? তোমার পরীক্ষা খুব ভালো হয়েছে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এইসব আর কি। ভবিষ্যৎ উজ্জ্বল মানে? মানে একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ তোমার জন্য একেবারে ওই ওত পেতে বসে আছে। রেজাল্ট বেরোলেই একেবারে খপ করে তোমাকে ধরে ফেলবে। তুমি তোমার লেকচারটা থামাবে? আর তো লেকচার দিতে পারবো না ম্যাডাম, এটাই হচ্ছে আমাদের শেষ বিকেল, মানে শ্রেষ্ঠ বিকেল। এমন বিকেল আর কখনো পাবে না কো তুমি। সকল বিকেলের সেরা আজকের এই বিকেলখানি। হাসছিস যে? আসছি তোর কবিতা শুনে। প্রথমে বললি তুমি, তারপর লাগালি খানি। কোথায় রজনীগন্ধা আর কোথায় সর্ষে ফুল? ওহে মূর্খ শেফাতুল্লাহ, সরি রিফাতুল্লাহ, সারা জীবন তো ওই কালমার্সের মধ্যে ডুবে থাকলে কবিতার ছন্দ তুমি কি করে বুঝবে বলো? হ্যাঁ, এটা হচ্ছে ছন্দ। ও, টেনে টুনে এভাবেই মেলাতে হয়, বুঝলে? যাগে লায়লা, তোমার ব্যাগে একটা কলম হবে? হবে। দাও দেখি। কলম দিয়ে কি হবে? জানো না, উনি একটা মহৎ পেশায় নিয়োজিত আছেন। পেশা নয় বলো, একটা মহৎ উদ্যোগ। ওই হলো। লায়লা, হুম। এবার তোমার গ্রামের ঠিকানাটা বলো দেখি। হ্যাঁ, বলো না। গ্রামের ঠিকানা কেন? প্রত্যেকের গ্রামের বাড়ির ঠিকানাগুলো আমি লিখে রাখছি। কেন? ভবিষ্যতের কোনো দুর্বল মুহূর্তে যদি কারোর সাথে দেখা করার ইচ্ছা হয় সেই জন্য। তা তোমার এই ইচ্ছেটা কতদিন ধরে রাখবে? কতদিন ধরে রাখবো তা জানি না, তবে আপাতত এই ইচ্ছেটা আমি দারুণভাবে আমার মনের মধ্যে পোষণ করছি। আচ্ছা ঠিক আছে, লেখো। আমার গ্রামের নাম কুসুমপুর। কুসুমপুর। হুম। কয় রস্যকার? তালব্যস্য না দন্তস্য? লেখো লেখো, একটা লিখলেই হয়, কোনো অসুবিধা নেই। অসুবিধা তোমার না হতে পারে, কিন্তু তোমার ওই কুসুমপুরের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। না, কোনো ক্ষতি হবে না। থ্যাংক ইউ। বানান সম্পর্কে তোমার এই উদারতার জন্য তোমাকে ধন্যবাদ। এবার তোমরা দুজন একটু গল্প করো, আমি আসছি। কোথায় যাচ্ছ? আমাকে আরো কজনের গ্রামের ঠিকানা সংগ্রহ করতে হবে। এসে যদি না পাও, মনে করো এটাই আমাদের শেষ দেখা। আমি চলি। তুমি কি কালই চলে যাচ্ছ? হ্যাঁ। তুমি কি আরো কিছুক্ষণ এখানে থাকবে? অনেক স্মৃতি বিজড়িত জায়গা, একটু প্রাণ ভরে দেখে নেই। মেঘনা আসবে? কি করে বুঝলে? শুধু শুধু কেন পরিবেশটাকে ঘোলাটে করতে চাইছো? আমি তো কোনো কিছু মিন করে কথাটা বলিনি। সরি, আমারই ভুল হয়ে গেছে। তোমার সঙ্গে আর হয়তো আমার দেখা হবে না। একটা সত্যি কথা বলবে? বলো। মেঘনাকে নিয়ে তুমি কি কোনো সিদ্ধান্ত নিয়েছো? সেটা মেঘনাকে জিজ্ঞেস করো। তোমার বলতে কি কোনো আপত্তি আছে? ঠিক আপত্তি নয়, তবে তবে মেঘনাকে আমি ঠিক বুঝে উঠতে পারছি না, বুঝলে? যাকে নিয়ে তোমার এত স্বপ্ন, যার জন্য নিজের ক্যারিয়ারটাকে পর্যন্ত নষ্ট করে ফেললে, তার প্রতি এতটুকু আস্থা রাখতে পারছো না? আমার উপর তোমার অনেক অভিযোগ, তাই না? অভিযোগের কথা তো আমি কখনো বলিনি। তোমাকে একটা কথা বলবো, বিশ্বাস করবে? বলো। আমি তোমাকে কখনো অবজ্ঞা চোখে দেখিনি। সে অভিযোগ তো আমি কখনো করিনি রিফাত। তাহলে আমার প্রতি কোনো অভিমান রেখো না। তুমি কি ঢাকাতেই থাকছো? কিছুদিন থাকবো ভাবছি। কোথায় থাকবে? কোথায় থাকবো তা তো ঠিক বলতে পারছি না। ঠিকানা দিতে ভয় পাচ্ছো? ভয় পাচ্ছি না, আসলে কোথায় থাকবো তা আমি এখনো ঠিক করতে পারিনি। ভাবতে সত্যি খুব কষ্ট হচ্ছে লায়লা। আজ থেকে ঠিকানাবিহীন হয়ে গেলাম। শুনলি তো? শুনলাম। ওই রিফাতুল্লাহ সাহেবকে তুই যে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিলি, সে কথা অস্বীকার করতে চাস? অস্বীকার করছি না, কিন্তু তাই বলে ঘটনাটা এমন নয় যে সারা জীবন ওই রিফাতের স্মৃতি বয়ে বেড়াতে হবে আমাকে। তাহলে তুই বিয়ে করছিস না কেন? আহা, খুব তো বকবক করছিস। তুই কি কখনো আমার সমস্যার কথাটা ভেবেছিস? কি সমস্যা? বাবা মারা গেলেন, আমি তখনও কোনো চাকরি পাইনি। মাকে এভাবে একা রেখে আমি কি করে বিয়ে করি তুই বল? ঠিক আছে, এখন তো আর কোনো সমস্যা নেই, কোনো অসুবিধাও নেই, ভালো চাকরি করছিস, তোর আর্থিক কোনো সমস্যাও নেই, তাহলে এখন বিয়ে করতে তোর অসুবিধা কোথায়? বিয়ে করতে চাইলে তো আর বিয়ে করা যায় না। কেন? সমস্যাটা কোথায়? আমার এখন বয়স হয়েছে, তাছাড়া কলেজে পড়াই। সদ্য পাশ করে বেরিয়ে আসা আমার কোনো ছাত্রকে তো আর আমি বিয়ে করতে পারি না। আচ্ছা, তাহলে এক কাজ কর, 40 তো এক ভদ্রলোকের সঙ্গে আমার যোগাযোগ আছে, যদি বলিস তাহলে তার সঙ্গে তোর ঘটকালি করতে পারি। তো ভদ্রলোকটি কে? ভদ্রলোক একজন বিএসসি ইঞ্জিনিয়ার, ভালো চাকরি করেন,
তবে দেশে নয়, বিদেশে। বিদেশে? কেন? দেশের কোনো মিল কারখানা তার ভাগ্যে জোটেনি? হয়তো জুটতো, কিন্তু ভদ্রলোকের একটা ইতিহাস আছে। ইতিহাস আছে? হ্যাঁ, তাই বলে তোর মতো অবশ্য ছ্যাঁকা তিনি খাননি। দেখ, ফাজলামো করবি না কিন্তু, একদম ফাজলামো করবি না। ভদ্রলোক ছ্যাঁকা খেয়েছেন না রসগোল্লা খেয়েছেন আমি সেটা জানতে চাইনি। আমি শুধু বলেছি ইতিহাসটা জানা থাকলে বল। বলছি শোন, ভদ্রলোক ছোটবেলায় বাবাকে হারিয়ে মায়ের কাছে মানুষ হচ্ছিল। তারপর? পরবর্তীতে লোকটা তার মাকেও হারায়। শুনেছি টাকার অভাবে মায়ের ভালো চিকিৎসা হয়নি। মাকে হারিয়ে ভদ্রলোক নাকি একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। প্রতিজ্ঞা করেছিল জীবনে কেবল কারি কারি টাকা রোজগার করবে। তাই একদিন পাড়ি জমিয়েছিল বিদেশে। ভদ্রলোকের সঙ্গে তোর পরিচয় হলো কিভাবে? আমার পাশের ফ্ল্যাটে ওর এক খালা ভাড়া থাকে। আমার টেলিফোনে ভদ্রমহিলাকে মাঝে মাঝে ফোন করে। শুনলাম লোকটাও নাকি তোর মতো সমস্যায় ভুগছে। সমস্যা মানে? বয়স অনুযায়ী পাত্রী পাচ্ছে না। ইন্টারেস্টিং। এবার বল, ঘটকালিটা করব? থাক, তোমাকে আর ঘটক সাজতে হবে না। আচ্ছা শোন, তুই একটু বস, আমি একটু আসছি। আচ্ছা। কি রে মা, ওর সাথে কথা বলে কিছু বুঝতে পারলি? মনে হচ্ছে খালাম্মা এখন কিছু একটা ভাবছিও। সত্যি? তাহলে একটু চেষ্টা করে দেখ না মা। খালাম্মা, যে ছেলেটার কথা আপনাকে বলেছিলাম না, ওটা কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ হবে না কেন? কিন্তু দেখলাম না, জানলাম না। আমি যতটা খোঁজ খবর নিয়েছি খালাম্মা, তাতে মনে হয় ছেলেটা ভালোই হবে, তবে বয়সটা একটু বেশি। বয়স তো ওর নিজেরও হয়েছে মা। ঠিক আছে খালাম্মা, আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করব। হ্যালো হ্যালো। আমি কি মিস লুৎফুন্নাহার লায়লার সঙ্গে কথা বলতে পারি? জি বলছি। কেমন আছেন? আগে আপনার পরিচয়টা প্লিজ। আমাকে আপনি চিনবেন না, মানে কখনো আমাকে দেখেননি। কখনো আপনাকে দেখিনি, অথচ আমার কাছে ফোন করলেন যে? জি করলাম। এবার তাহলে দয়া করে আপনার পরিচয়টা দিন। আমি কানাডা থেকে বলছি। কানাডা? ও, তাই বলুন। আপনার কাজিন নাসরিনের কাছ থেকে আপনার ফোন নাম্বারটা নিয়েছি। জি জি, বুঝতে পেরেছি। নির্লজ্জের মতো ফোন করে বসলাম, কিছু মনে করেননি তো? আপনার আর আমার মধ্যে হাজার হাজার মাইলের ব্যবধান, তাই লজ্জা পাবার কিছু নেই। খুশি হলাম। তাহলে আর একটু নির্লজ্জ হই। হতে পারেন, অসুবিধে নেই। নাসরিনের কাছ থেকে হয়তো আমার সম্বন্ধে অনেক কিছু শুনেছেন। এবার আপনি বলুন, আমার কি ঢাকায় আসা উচিত? আপনি কি সিদ্ধান্তটা নিয়েই ফেলেছেন? যদি বলি তাই। আমাকে না দেখেই? আমার বিশ্বাস আমার ভাগ্য আমাকে ঠকাবে না। ভাগ্যের উপর আপনার এতটা নির্ভর করা কি ঠিক? ভাগ্য আমাকে অনেক প্রতারণা করেছে, তাই এই বিশ্বাসটা আমার জন্মেছে। মনে হয় সে আর আমাকে ঠকাবে না। এবার আপনার কথা বলুন। কি বলবো? আমাকে না দেখে এরকম একটা ঝুঁকি নেওয়া কি সম্ভব? কই, কিছু বলছেন না যে? দেখুন, দেখাদেখির পালাটা ছেলেরাই আগে করে। সেক্ষেত্রে আপনি যে উদারতা দেখালেন, বিনিময়ে এত অভদ্র আমি কি করে হই বলুন? দেখবেন, ভদ্রতা দেখাতে গিয়ে নিজের প্রতি অবিচার যেন করে ফেলবেন না। ভাগ্যের কাছে আমি নিজেও কিছুটা প্রতারিত, তাই। তাই আপনার এই দুঃসাহস? সাহসের অপর নামই তো দুঃসাহস। এই দুঃসাহসের জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। কি কিছু ভাবছেন? না, মানে আপনাকে অনেক কথা বলে ফেললাম তো। হ্যাঁ, অনেকগুলো টাকা আপনার নষ্ট করে ফেললাম। না না, এভাবে বলবেন না প্লিজ। কেন? মিথ্যে বললাম? না, মিথ্যে বলেননি, কিন্তু যা নষ্ট করলাম তার চেয়ে পেলাম যে অনেক অনেক বেশি। লায়লা এখনো ফেরেনি খালাম্মা? না মা, বসো তুমি। ওই তো এলো বোধহয়। আমি দেখছি খালাম্মা।
কিরে, কখন এলি? এই তো কিছুক্ষণ হলো। তারপর তোর খবর কি বল? ফোন এসেছিল? হুট করে তুই ফোন নাম্বারটা দিতে গেলি কেন? ইচ্ছে করে দিয়েছি নাকি? পাশের ওই ভদ্র মহিলাকে তোর কথা বলেছিলাম, তারপর দেখি একদিন আমার কাছে ফোন করেছে। ভাবলাম ওই মহিলাকে চাইবে, কিন্তু না, সরাসরি আমার সঙ্গে কথা বলতে শুরু করলো। কি বললো? তোর ফোন নাম্বার চাইলো। প্রথমে অবশ্য দিতে চাইনি, কিন্তু শেষ পর্যন্ত না দিয়ে পারলাম না রে। কাজটা কিন্তু তুই একেবারেই ভালো করিসনি। কেন? কথা বলে তো বুঝতে পারলাম খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক। তোকে অযথা বিরক্ত করবে বলে মনে হলো না, যা বলা সোজাসুজি বলে ফেলবে। আমারও তাই মনে হলো। কি কথা হলো রে ফোনে? অনেকক্ষণ কথা বলেছি, প্রায় আধ ঘন্টা। আধ ঘন্টা? তা কেমন বুঝলি রে? ভালোই তো মনে হলো। তাহলে তো নাম্বারটা দিয়ে ভালোই করেছি। তা করেছিস, কিন্তু ওমা, আবার কিন্তু কি? না মানে ভাবছি কাজটা কি ভালো হলো? এত চিন্তা করছিস কেন? টেলিফোনে কথা বলেছিস, এমন তো নয় যে কোথাও গিয়ে ঘুরে বেরিয়েছিস। কিন্তু ওনার কথাবার্তা শুনে ওনাকে খুব সিরিয়াস মনে হলো। তা বেশ তো, তুই নিজেও সিরিয়াস হয়ে যা। চিন্তা ভাবনা না করেই হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া যায়? তুই বল। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই চিন্তা ভাবনা করেই সিদ্ধান্তটা নিস। ওর মনের অবস্থা কিছু বুঝতে পেরেছেন খালাম্মা? আমার মনে হয় ছেলেটা একবার পছন্দ হয়েছে। টেলিফোনে আরও কয়েকদিন কথা বলতে দেখেছি। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, দেখি কি ব্যবস্থা করা যায়। হ্যাঁ মা, যাও ও ঘরে গিয়ে ওর সাথে কথা বলো গে। কি রে, এই অসময়ে শুয়েছিস যে? তুই কখন এলি? এই তো, তোকে আজ একটা সুখবর দিতে এসেছি। সুখবর? হ্যাঁ, আমরা ফ্ল্যাটের কজন মিলে কক্সবাজার বেড়াতে যাচ্ছি। ভাবছি তোকে সঙ্গে নিয়ে যাব। আমাকে? ও মা, একেবারে আকাশ থেকে পড়লে মনে হয়। কি রে, আমার সঙ্গে যেতে তোর আপত্তি আছে? না না না, আপত্তি থাকবে কেন? তাহলে তুই কলেজ থেকে কদিন ছুটি নে। কিন্তু এই মুহূর্তে আমাকে টিউটোরিয়ালের ক্লাস নিতে হচ্ছে। মাত্র তো কটা দিন, এই কটা দিনে তোর টিউটোরিয়ালের এমন কোনো ক্ষতি হবে না। আমি খালাম্মাকে বলেছি, তোকে কিন্তু আমার সঙ্গে যেতেই হবে বলে রাখলাম। আহা, কি মুশকিল। সম্মানিত যাত্রী ভাই ও বোনেরা, এখন আমাদের কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি। আপনারা যারা লাঞ্চ করতে চান তারা নেমে সামনের রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে আসতে পারেন। ধন্যবাদ। কি রে লায়লা, সাগর পার কেমন লাগছে বললি না তো? চমৎকার চমৎকার। দূরের জাহাজগুলো দেখ দেখ দেখ, মনে হচ্ছে এক একটা বাড়ি না? হ্যাঁ দেখ দেখ, ঢেউগুলো দেখ, মনে হচ্ছে এক্ষুনি আমাদেরকে এসে ধরে ফেলবে। খুব দারুণ লাগছে না? আচ্ছা শফিক ভাইকে দেখছি না যে? আছে ওদিকটা। চল আমরা ওদিক থেকে একটু হেঁটে আসি। কোথায়? চল না, হেঁটে হেঁটে যত দূর যাওয়া যায়। ঠিক আছে চল। হ্যাঁ চল। ডান দিক দিয়ে যে যে জায়গাটা দেখছিস না, ওটাকে বলে ঝাউতলা। চল ঘুরে আসি। চল। কি চমৎকার! নাসরিন নাসরিন প্লিজ এখানে একটু বসবো। আমরা দুজন একা এখানে বসবো? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে আমার এখানে। কিন্তু ওরা আমাদের খুঁজবে তো। তাহলে তুই এক কাজ কর, তুই বরং যা, আমি এখানে একটুখানি বসে থাকবো প্লিজ। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসবো। লায়লার মতো মনে হচ্ছে না? তাই তো, এদিকে তো আসছে। আরে রিফাত, চিনতে পারলে তাহলে? এতদিন পর এভাবে তোমার সাথে আমার দেখা হবে, সত্যি আমার আমার ভীষণ অবাক লাগছে। নিশ্চয় বেড়াতে এসেছো? ঠিক ধরেছ। এবার বলো, তোমার কথা বলো। আমি তো প্রায় প্রতিদিনই এখানে এসে বসে থাকি। তার মানে? মানে আমি এখানে একটা এনজিও অফিসে চাকরি করি। কোথায়? এখান থেকে মাত্র 2-3 কিলোমিটার, রামু উপজেলা। ও হ্যাঁ, আসার সময় আমরা দেখেছি। আমরা মানে?
আর কে আছে সঙ্গে? আমার এক কাজিন, ওর হাজবেন্ড, আরো কয়েকজন। আর কেউ নেই? আর কেউ মানে? মানে তোমার নিজস্ব কেউ? ওরা তো নিজস্বই, আমার খুব ক্লোজ, আবার বন্ধুও বলতে পারো। প্রশ্নটা এড়িয়ে যাচ্ছ। এড়িয়ে যাচ্ছি না। আচ্ছা তোমার কথা বলো। কি বলবো? মেঘনা কেমন আছে? জানি না। জানি না মানে? জানি না মানে জানি না। অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হলো, আজও তুমি আমার কাছে মেঘনার কথাটা গোপন করতে চাইছো, তাই না? আমি সত্যি বলছি লায়লা, মেঘনার কোনো খবর আমি জানি না। কেন? মেঘনার সাথে তোমার বিয়ে হয়নি? না। কথাটা কি সত্যি বললে? সত্যি বলছি। কিন্তু কেন? কেন মেঘনার সাথে তোমার বিয়ে হয়নি? ওসব কথা থাক, এবার তোমার কথা বলো। আমার কথা না হয় থাক আজ। আমরা দুজনেই দুজনকে বেশ এড়িয়ে যেতে চাইছি, তাই না? লাইলা, লাইলা, ওই যে আমাকে ডাকছে, এখন আমাকে যেতে হবে। কোথায় উঠেছো? মোটেলে। কাল আবার এসো না। চেষ্টা করব। তোর কি হয়েছে বলতো? একটা কথা তোকে বলা হয়নি। কি কথা? কাল ঝাউতলে একটা ব্যাপার ঘটে গেছে। কি ব্যাপার? রিফাতের সঙ্গে দেখা হয়েছে। রিফাত মানে সেই রিফাতুল্লাহ? হ্যাঁ। বলিস কি, এতদিন পর শেষ পর্যন্ত এই কক্সবাজার বেড়াতে এসে তোর সঙ্গে রিফাতের দেখা হয়ে গেল? তুই এমন ভাবে কথাটা বলছিস যেন ওর সঙ্গে দেখা হওয়ার ব্যাপারটা আমার ইচ্ছাকৃত। না মানে আমি ঠিক তা বলছি না। তাহলে তুই কি বলছিস? না মানে না, লালা, ব্যাপারটা ভাবতে না আমার খুব অবাক আহা, লাগছে। এখানে অবাক হবার কিছু নাই। ও এখানেই একটা এনজিওতে চাকরি করে। তা কি কথা হলো ওর সঙ্গে? অনেক কথাই হলো। নিশ্চয়ই সেই মেঘনার কথা। তা শেষ পর্যন্ত বিয়ে হয়েছিল? কথা শুনে মনে হলো কোথায় যেন কিছু একটা গোলমাল হয়েছে। শিহাবের কথা ওকে কিছু বলেছিস? বলতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বলতে পারিনি। খুব ভুল করেছিস। শিহাবের কথাটা ওকে তোর বলা উচিত ছিল। সময় তো আর পার হয়ে যায়নি, আর একদিন দেখা হলে বলবো। মেঘনার সঙ্গে শেষ পর্যন্ত তোমার কি হয়েছিল কথাটা কিন্তু বললে না। কি লাভ সেসব বলে? লাভ লোকসানের কথা তো আমি বলিনি। তাহলে কেন শুনতে চাও সেসব কথা? জানতে ইচ্ছে করছে তাই। মেঘনা শেষ পর্যন্ত আমাকে বিট্রে করেছে। বিট্রে করেছে? হ্যাঁ। কেন? মেঘনা আমার জীবনে ছিল একটা দুষ্ট গ্রহ, আর আমি সেই দুষ্ট গ্রহের শিকার হয়েছিলাম লায়লা। সে তো বুঝলাম, কিন্তু ও তোমাকে শেষ পর্যন্ত বিট্রে করলো কেন? রেজাল্ট আউটের পর কিছুদিন আমি ঢাকাতেই ছিলাম। উদ্দেশ্য ছিল মেঘনার সাথে যোগাযোগ রাখা আর চাকরির সন্ধান করা। মেঘনার সাথে যোগাযোগটা অবশ্য ঠিকই রেখেছিলাম, কিন্তু একটা চাকরির ব্যবস্থা কোনোভাবেই করতে পারলাম না। তারপর? আস্তে আস্তে বুঝতে পারলাম মেঘনা আমার উপর থেকে তার সমস্ত আস্থা হারিয়ে ফেলছে। আস্থা হারিয়ে ফেলছে মানে? মেঘনা বুঝতে পেরেছিল কোনো দিনও আমার চাকরি হবে না, তাই সে প্রায়ই আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করত। আস্তে আস্তে পরিস্থিতিটা এমন হলো, একসময় আমার সঙ্গে যোগাযোগ করতে অনীহা প্রকাশ করত। এরপর একদিন জানতে পারলাম লব্ধ প্রতিষ্ঠিত কোনো এক বিজনেস ম্যাগনেটের সাথে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। ও তোমাকে কিছু বলেনি? বলেছিল আমাদের খুবই একটা পুরনো পরিচিত জায়গায় একদিন ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। আমাকে এখানে কেন আসতে বলেছ? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি কি বলবে আমি জানি, এর জন্য তোমাকে এতটা কষ্ট করে এখানে না এলেও চলতো। তুমি কিছু মনে করো না রিফাত, তোমার জন্য আমি অনেক অপেক্ষা করেছি, কিন্তু আর কত বলো। ছোটখাটো চাকরিও যদি তোমার হতো, তাহলেও আমি তোমার কথাটা আমার বাবাকে বলতে পারতাম। তুমি এমনভাবে কথা বলছো যেন এই ছোটখাটো একটা চাকরি না হওয়াটা আমার একটা অপরাধ। আমি কি তাই বলেছি যে এটা তোমার অপরাধ? ঠিক তা বলনি, তবে বোঝাতে চাচ্ছ তোমাকে বিয়ে করার মতো ন্যূনতম একটা যোগ্যতা আমার নেই। আমাকে তুমি ভুল বুঝো না রিফাত, আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি না। আমার বাবা মা আছে, তাদের মতামতের মূল্যায়ন অবশ্যই আমাকে করতে হবে। তুমি আমার একটা কথার জবাব দেবে? বলো।
ইদানিং কোনো এক বিজনেস ম্যাগনেট তোমাদের বাড়িতে খুব ঘন ঘন যাতায়াত করছেন, সেটা কি শুধুই তোমার বাবা মার ইচ্ছায়? আমাদের বাড়িতে কে কখন কি জন্য যাতায়াত করছে তা তুমি কি করে জানলে? তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? জেনেই যদি থাকো তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার মুখ থেকে কথাটা শুনতে খুব ইচ্ছে হলো, তাই। আমাকে তুমি ক্ষমা করে দিও রিফাত। মেঘনা, বর্তমান পরিস্থিতিতে এছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই। লায়লা, এটাই ছিল মেঘনার সাথে আমার শেষ দেখা। এরপর মেঘনার কি হয়েছিল, কাকে বিয়ে করেছিল, আমি কোনো খবর রাখিনি। আমি জানতাম ও তোমার সঙ্গে এমন একটা কিছু করবে। তুমি জানতে? শুধু আমি নই, মেঘনা সম্পর্কে অনেকেরই এমন ধারণা ছিল। এমনটি হবে যদি জানতে, তাহলে আমাকে সতর্ক করনি কেন? সে অধিকার কি আমার ছিল? কখনো কখনো অধিকার অর্জন করে নিতে হয় লায়লা। তা হয়, কিন্তু কোনো কিছু অর্জনেরও তো একটা সীমারেখা থাকে রিফাত। আজ তুমি যা ভাবছো সেদিন হয়তো তুমি তা ভাবোনি, তাই হয়তো অধিকারের এই সীমারেখাটা সেদিন আমি অতিক্রম করতে পারিনি। ইউনিভার্সিটির লাইফের কথা তোমার মনে পড়ে লায়লা? তোমার মনে পড়ে না? এখন তো ওইসব স্মৃতি আমার সম্বল। বিশেষ করে ওই 21শে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখের কথা মনে পড়লে কেমন যেন নস্টালজিক হয়ে যায়। আমি বড় ইচ্ছে করে আবার একবার ওই সব জায়গায় যেতে। গেলেই তো পারো। পয়লা বৈশাখে তুমি বের হও? খুব একটা বের হতে পারি না, তবে তোমার মতো আমারও খুব ইচ্ছে করে। লাল পাড় আর সাদা শাড়িতে তোমাকে চমৎকার মানাতো। এই কথাটা আমাকে তুমি কখনো বলনি, আজ কেন বলছো? যখন বলিনি তখন ভুল করেছি, তাই আজ তার প্রায়শ্চিত্ত করছি লায়লা। কিন্তু আমি তো তোমাকে কখনো প্রায়শ্চিত্ত করতে বলিনি। ভুল আমি করেছি, অতএব তার প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে, তাই না? এসব কথা থাক, অন্য কিছু বলো। প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাচ্ছ হয়তো। শুধু শুধু পুরনো প্রসঙ্গ টেনে এনে কি লাভ বলো? একদিন দুদিন করে অনেকগুলো দিন তো আমরা পেছনে ফেলে এসেছি রিফাত। লায়লা, এখন সেসব কথা ভাবলে তাতে শুধু কষ্টই বাড়বে। তা পারবে, তবে তবে না, মানে দুজনের কষ্টটা এক করে নিতে পারলে হয়তো কিছুটা সুখও পাওয়া যেতে পারে। সুখের কথা ভাবছো? কেন ভাববো না? অনেক কষ্টের মাঝে একটু সুখের কথা ভাবা কি কোনো অপরাধ? অপরাধ হবে কেন? কিন্তু সুখী হতে চাইলে আগে মনটাকে সুখী হওয়ার জন্য তৈরি করে নিতে হয়। সেটাই তো চাইছিলাম। চাইলেও তুমি তা পারবে না। কেন পারবো না? মেঘনার স্মৃতিটা মন থেকে সরাতে পেরেছো? বিশ্বাস করো, মেঘনা এখন আমার কাছে কোনো ফ্যাক্টরি নয়। তাহলে কিসের এত কষ্ট তোমার? আমার কষ্টের কথা তোমাকে আমি বোঝাতে পারবো না লায়লা। একদিন আমার চারপাশ ভরা অনেক আনন্দ, অনেক সুখ ছিল, কিন্তু একমাত্র মেঘনার কারণে এই সুখের মুহূর্তগুলো আমি বুঝতে চাইনি। আর বুঝতে চাইনি বলে আজ আমি শূন্য, নিঃস্ব একজন মানুষ। কথাটা ঠিক বললে না রিফাত। মেঘনা তোমার জীবন থেকে চলে গিয়েছিল, অথচ এই কথাটা তুমি কাউকে বলনি। আজ তোমার সঙ্গে এমনি করে দেখা না হলে হয়তো আমিও জানতে পারতাম না তুমি কোথায় আছো, কেমন আছো। আমি তোমাকে অনেক খুঁজেছি লায়লা। তোমার গ্রামের বাড়িতেও গিয়েছিলাম, গিয়ে শুনলাম তুমি চাকরি নিয়ে শহরে চলে এসেছো। আমি গ্রাম ছেড়ে শহরে চলে এলেও আমাকে খুঁজে বের করাটা এমন কোনো কঠিন ব্যাপার ছিল না। সেদিন না পেলেও আজ তো তোমাকে পেয়েছি লায়লা। কিন্তু কিন্তু সময় যে অনেক পেরিয়ে গেছে রিফাত। লায়লা, হ্যালো, কে? আমাদের গেস্ট? কি নাম বললো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিন। আসতে পারি? আসুন। আমার নাম রিফাত। মানে রিফাতুল্লাহ? জি। বসুন। সরি, রিফাতুল্লাহ বললাম বলে রাগ করেননি তো? না না, আমার এই নামটা ধরে যে আমাকে ডাকতো সে আমার জীবন থেকে হারিয়ে গেছে অনেক দূরে। এখন কেউ আমাকে এই নাম ধরে ডাকলে আমার সে হারানো বন্ধুটির কথা ভীষণভাবে মনে পড়ে যায়। তাহলে তো পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়ে আপনাকে কষ্টই দেয়া হলো। ও কিছু নয়, কিছু কিছু কষ্টের মধ্যে এক ধরনের সুখ আছে, বুঝলেন? হ্যাঁ, আপনাকে এক কাপ চা দিতে বলবো? অনেক ধন্যবাদ, আমি একটু আগেই চা খেয়ে এসেছি। তাহলে বলুন, আপনার জন্য কি করতে পারি? আমি একটু লায়লার সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু লায়লা তো এখন নেই। কোথায় গেছে?
ঠিক বলে যায়নি অবশ্য, তবে আমি আন্দাজ করে বলতে পারি। বেশ তো, আন্দাজ করে বলুন না। ও সম্ভবত ঝাউতলা গেছে। ছাউতলা? হ্যাঁ, কক্সবাজার আসার পর থেকে ওই ঝাউতলা ছাড়া অন্য কোনো জায়গা ওর ভালো লাগেনি। ও আমরা তো কাল চলে যাচ্ছি, হ্যাঁ। তাই হয়তো শেষবারের মতো জায়গাটা একবার দেখতে গেছে। হ্যাঁ, তাহলে বরং আমি আসি। আচ্ছা, আসুন। কোথায় গিয়েছিলি? দূরে কোথাও না। তোর রিফাতুল্লাহ এসেছিল। দেখা হয়েছে। আচ্ছা, তুই কি ওকে শিহাবের কথা কিছু বলেছিস? শোন, তোর ব্যক্তিগত ব্যাপারে তোর কাছে জিজ্ঞেস না করে আমি ওকে কিছু বলবো এই কথা তুই কি করে ভাবলি বলতো? তবে একটা কথা তোকে না বলে পারছি না। কি কথা? রিফাতের সাথে এভাবে অগ্রসর হওয়াটা তোর ঠিক হচ্ছে না। আমাকে সতর্ক করছিস? দেখ লায়লা, তুই অনেক লেখাপড়া জানা মেয়ে, তাও আবার কলেজে ছাত্রী পড়াস। তোকে সতর্ক করব আমি? আমি শুধু তোর বর্তমান পরিস্থিতিটা তোকে একটু স্মরণ করিয়ে দিতে চাইছি। তোকে এতটা ভাবতে হবে না। অন্তত আমার ব্যাপার নিয়ে তোকে আমি কারো কাছে ছোট করব না। আমার কথা কেন বলছিস? শিহাব আমার কোনো আত্মীয় নয়, বন্ধুও নয়। আমি শুধু লিয়াজও মেনটেন করছি। কথা যা বলার তুই নিজেই বলেছিস, আর কতটুকু বলেছিস সেটা তুই নিজেই ভালো করে জানিস। তাই এই অবস্থায় তোর কি করা উচিত সেটা তুই নিজেই ভালো বুঝিস। দেখ নাসরিন, ইমোশনালি আমি কোনো কিছুই করব না। রিফাতের সঙ্গে এতদিন পর দেখা হলো, ওর সাথে আমি কথা বলবো না? ওকে আমি একটু সময় দেবো না? এটা কি হয় তুই বল? হাজার হলেও ও আমার একজন ভালো বন্ধু। সেটা হলেই ভালো। তোর খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে। আমার খেতে ইচ্ছে করছে না রে। বুঝতে পেরেছি। কক্সবাজার এসে এক বুক কষ্ট নিয়ে তোকে ফিরে যেতে হবে। তোর কি হয়েছে বলতো মা? কই কিছু হয়নি তো মা। কক্সবাজার থেকে ফিরে এসে কেমন যেন চুপচাপ হয়ে গেছিস, কারোর সাথে ভালো করে কথাও বলছিস না। কিছু হয়নি মা, এমনি। ঠিক আছে, এই টেলিফোনটার কি হয়েছে জানিস? রিং বাজে কিন্তু কথা হয় না। আমার মনে হয় ক্যানাডার ওই ছেলেটা বোধহয় বারবার ফোন করছে। কিন্তু কথা না হলে আমি কি করব মা? কমপ্লেন কর টেলিফোন অফিসে, টেলিফোনটা ঠিক করা। আচ্ছা ঠিক আছে, করব। আরে নাসরিন, কেমন আছো মা? জি ভালো আছি খালাম্মা। তারপর কোনো খবর টবর পেয়েছো? খবর পেয়েই তো এলাম খালাম্মা। আগামী রোববার ছেলেটা আসছে। তোমার কাছে ফোন করেছিল? জি খালাম্মা, লায়লাকে টেলিফোনে না পেয়ে আমাকে ফোন করেছিল। তাহলে যাও, ওকে গিয়ে ওই খবরটা দিয়ে এসো। তুই কোনো সিদ্ধান্ত নিতে পেরেছিস? আমি কি করব আমি ঠিক বুঝতে পারছি না নাসরিন। শোন লায়লা, তোকে আমি একটা পরামর্শ দেব, শুনবি? বল। রিফাত তোকে কোনোদিনও ভালোবাসেনি। সে তোর জীবনে শুধু একজন বন্ধু ছাড়া আর কিছুই ছিল না। মেঘনার সঙ্গে যদি ওর বিয়ে হয়ে যেত, ও তোকে একটি বারের জন্য মনে করতো না। কিন্তু মেঘনার কাছ থেকে প্রতারিত হয়ে আজ সে তোর কাছে আবার ফিরে আসতে চাইছে। তাই লায়লা, আমি বলবো রিফাতের প্রতি তোর কোনো দায়বদ্ধতা নেই। আর শিহাব, দূর থেকে হলেও তুই তাকে কথা দিয়েছিস, টেলিফোনে এনগেজমেন্ট করেছিস। এক্ষেত্রে শিহাবের প্রতি তোর একটা দায়বদ্ধতা সৃষ্টি হয়েছে। তাই অন প্রিন্সিপাল শিহাবকে তোর গ্রহণ করা উচিত। সেটা আমিও ভেবেছি, কিন্তু আর কোনো কিন্তু নয়। আগামী রোববার শিহাব আসছে। ওকে তুই কি বলবি না বলবি সেটা তোর ব্যাপার, কিন্তু ওকে রিসিভ করতে আমার সঙ্গে তোকে এয়ারপোর্ট যেতে হবে। আপনি এয়ারপোর্টে না এলে কিন্তু সত্যি খুব কষ্ট পেতাম। কাউকে কষ্ট দিয়ে আমার কাম্য নয়। একটা কথা বলবো? বলুন। দেশে আমার জন্য কেউ প্রতীক্ষার প্রহর গুনছিল, এটা সত্যিও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। তবে সব মানুষই তার নিজস্ব কল্পনায় একটা সুখের কথা ভাবতে চায়। এমনি একটা সুখের কথা ভেবেই আমি এই উপহারটা কিনেছিলাম। আপনি গ্রহণ করলে খুশি হব। অবশ্য গ্রহণ না করলে অখুশি হব না, কারণ টেলিফোনে আমরা যে বলেছি তা যে আমাদের মানতেই হবে এমন কোনো কথা নেই।
আপনার কি ধারণা টেলিফোনে আমরা যে বলেছি আমি তো অস্বীকার করব? না, ঠিক তা নয়। তাহলে দেখুন, বাংলাদেশ আর কানাডা হাজার হাজার মাইলের ব্যবধান। আপনি বাংলাদেশ থেকে বলেছেন, সেই কথা অনেক মরু প্রান্তর পেরিয়ে বাতাসে ভর করে আমার কানে পৌঁছেছে। আর এখন আপনি আমার একান্ত কাছে, তাই একান্ত কাছে বসে সেই দিনের সেই কথাগুলো আমি আমি আর একবার শুনতে চাই। কি কি হলো? কিছু বলছেন না যে? কি বলবো? ভাবছেন এত সব কেন জানতে চাইছি? কারণ অবশ্য একটা আছে। কি কারণ? আমার অনেক দিনের স্বপ্ন, প্রবাসে বসে নিজের দেশে একটা সুন্দর নিরচনার যে রঙিন স্বপ্ন আমি দেখেছি, আজ তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আপনি আমাকে ঠকাবেন না, প্লিজ প্লিজ, এখনো সময় আছে। আপনি যদি কিছু বলার থাকে প্লিজ আমাকে বলুন। আমি তো মানুষ ঠকানোর ব্যবসা করি না সাহেব, যে আপনাকে ঠকাবো। ধন্যবাদ, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। এটা কি লায়লাদের বাসা? জি, আমি লাইলার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম রিফাত। ইউনিভার্সিটিতে আমি লায়লা একসঙ্গে পড়েছি। ও, তুমি কক্সবাজার থেকে এসছো? জি। এসো, ভেতরে এসো। লায়লা বাসায় নেই? না, ও একটু এয়ারপোর্টে গেছে। কিন্তু এয়ারপোর্ট কেন? লায়লা যখন তোমার ক্লাসমেট, তখন কথাটা তোমাকে বলতেই হয়। খুব ভালো একটা ছেলে, কানাডায় থাকে। আমার এক বন্ধু নাসরিনের মাধ্যমে ওর সঙ্গে পরিচয়। টেলিফোনে ওদের এনগেজমেন্ট হয়ে গেছে। ছেলেটা আজ দেশে আসছে, ওকে রিসিভ করার জন্যেই নাসরিন ওকে এয়ারপোর্টে নিয়ে গেছে। তাহলে তো খুবই সুখবর। হ্যাঁ বাবা, ছেলেটা খুবই ভালো। তুমি বসো বাবা, এমন দিনে এসেছো, তোমার জন্য একটু চা নাস্তা করি। কি রে মা, এত দেরি হলো যে? এয়ারপোর্ট থেকে নাসরিনদের বাসায় গিয়েছিলাম মা, তাই একটু দেরি হয়ে গেল। তা খবর ভালো তো? ছেলেটা এসছে? এসছে। তোর সঙ্গে কথা হয়েছে? হয়েছে মা। ও হ্যাঁ, এই রিফাত নামে তোর এক ক্লাসমেট এসেছিল। কখন এসেছিল? বিকেলে, তখন 3টা, 3:30 হবে। কেন এসেছিল? এমনি বেড়াতে। আমি চা নাস্তা দিলাম, তারপর চলে গেল। রিফাত কেন আসবে? তবে কি? কে? আমি কুরিয়ার সার্ভিস থেকে এসেছি, একটা চিঠি আছে। দিন। ধন্যবাদ। ধন্যবাদ। রিফাতের চিঠি? কি লিখেছে? লায়লা। সেদিন তোমার কথায় কিছুটা আন্দাজ যদিও করতে পেরেছিলাম, কিন্তু তবু এসেছিলাম। ভেবেছিলাম তুমি যা বোঝাতে চেয়েছিলে আর আমি যা বুঝেছিলাম তা যদি সত্যি না হয়, যদি কোনোভাবে আমার ভাগ্যটা প্রসন্ন হয়ে যায়। কিন্তু না, এখন বুঝতে পারছি হাতের লক্ষ্মী পায়ে ঠেলে যে তার ভাগ্য কোনোদিন প্রসন্ন হবার নয়। ভদ্রলোককে খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু অপেক্ষা করার সাহস পেলাম না, পাছে কোনো ঝামেলা হয়ে যায়। তাই রাতটা কোন একটা হোটেলে কাটিয়ে দেব। সম্ভব হলে ভদ্রলোককে নিয়ে কাল এসো। নির্দিষ্ট কোনো জায়গার কথা নাই বা বললাম, ঘুরতে ঘুরতে যদি কখনো দেখা হয়ে যায়, তখন ঘটা করে না হয় আমাদের পরিচয়টা করে নেব। আমার জন্য ভেবো না। সাগরের গভীর তলদেশ দিয়ে গড়িয়ে যাওয়া নুড়ি পাথরেরা অজানার পথে চলে চলে একদিন ঠিকই আশ্রয়স্থল খুঁজে পায়। শুভ হোক তোমার নতুন জীবন।
শুধু এর জন্যই কি এসেছিলে রিফাত? কিন্তু আমি তো তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি, তাহলে কেন শুধু শুধু আমাকে কষ্ট দেবার জন্য এলে? কেন? এতক্ষণ মধ্যাহ্ন জ্যোৎস্না নাটকের অভিনয় শুনলেন। রচনা মোহাম্মদ ইয়াসিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা রীতা ব্যানার্জি, রিফাত আবু নওশের, নাসরিন তরু মুস্তাফা, শিহাব কাজী আসাদ, লায়লার মা খুরশিদ জাহান, মেঘনা সাগরিকা নাসরিন, রাশেদ তাপস সরকার। অন্যান্য চরিত্রে এনায়েতে মাওলা ও সৈয়দ ওবায়দুল হক। শব্দ সংযোজনা ও সম্পাদনা ইমদাদুল হক। এবং নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হুদা।